Ghost World with Manik. আসসালামু আলাইকুম। গোস্ট ওয়ার্ল্ড উইথ মানিক পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘটনা পাঠাতে পারবেন, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক, তাই আমরা তার নাম ঠিকানা প্রকাশ করছি না। তিনি যেভাবে লিখছেন ঠিক সেভাবে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঘটনাতে ব্যবহার করা দুটি নামই ছদ্মনাম। ঘটনা লিখছেন শরীফ। আজকের ঘটনার শিরোনাম দিয়েছি শেওড়া গাছের ভূত। আমি শরীফ, আমার বয়স 21। ঘটনা আমার নিজের সাথেই ঘটা। আগে আমার বাড়ির বর্ণনাটা দিয়ে নেই, তাহলে আপনাদের ঘটনা বুঝতে সুবিধা হবে। আমার বাড়ির সামনে একটি বড় রাস্তা এবং বাড়ির পিছনে একটি পুকুর। পুকুরের শেষ প্রান্তে একটি শেওড়া গাছ। গাছটি বহু বছরের পুরনো। দাদুর মুখে এই শেওড়া গাছ নিয়ে অনেক ভৌতিক ঘটনা শুনেছি। কখনো ভৌতিক ঘটনা যে আমার সাথে ঘটবে এটা আমি কখনো ভাবিনি। তবে এই শেওড়া গাছের ঘটনাটা আমার নিজের সাথেই ঘটেছে। ঘটনার দিন বাড়িতে আমি একা ছিলাম। আমার মা বাবা নানু বাড়িতে যাই বেড়াতে। আমার কলেজের পরীক্ষা থাকার কারণে আমি বাড়িতেই থাকি। আমার খুব কাছের একজন বন্ধু সুমনকে আগে থেকেই বলে রাখি ও যেন রাতে আমার সাথে আমার বাড়িতে থাকে। সুমন রাজি হয়ে যায়। বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যার আগেই বাড়িতে চলে আসলাম। একটু পর সুমনও চলে আসলো। মা আমার জন্য আগে থেকেই রান্না করে রেখে গিয়েছিল। আমি আর সুমন দুজন মিলে খাবার খেয়ে নিলাম এবং আমাদের পড়ায় মনোযোগ দিলাম। রাত 10টার দিকে পুকুর পাড় থেকে কিছু শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছে কেউ ঝাঁকি জাল দিয়ে পুকুর থেকে মাছ ধরছে। আমি আর সুমন বাসা থেকে বের হয়ে পুকুরের পাড়ে গেলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। তারপর আমরা রুমে চলে আসলাম। একটু পর আবারও সেই একই শব্দ শুনতে পেলাম। আমরা রুম থেকে বের হয়ে পুকুরের পাড়ে গেলাম, কিন্তু এবারও কাউকে দেখতে পেলাম না। রুমে চলে যাওয়ার জন্য যখনই সামনের দিকে ঘুরেছি, ঠিক তখনই পিছন থেকে আমার নাম ধরে কেউ ডেকে উঠল। আমি পিছনের দিকে তাকাতেই কাউকে দেখতে পাই না। হঠাৎ সুমন আমাকে বলে, দেখতো শেওড়া গাছে ওটা কি? আমি শেওড়া গাছের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম। একটি অবয়ব বসে আছে শেওড়া গাছে। তার চুলগুলো খোলা ছিল। সে হাসছে আমাদের দিকে তাকিয়ে। তার চুলগুলো ছিল জট পাকানো। তার চোখ কোনো মনি ছিল না। চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। অবয়বটি কর্কশ কণ্ঠে বলে উঠল, তোরা এখানে কেন এসেছিস? ভয়ে আমরা কোনো কথা বলতে পারতেছি না। অবয়বটি আবারও বলে উঠল, যদি বেঁচে থাকতে চাস তাহলে এখান থেকে চলে যা। আমরা এক দৌড়ে রুমে চলে আসলাম। রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। শুনতে পেলাম বাইরে থেকে কেউ চিৎকার করছে আর কর্কশ কণ্ঠে আমাদেরকে ডাকছে। দরজা খুলে বাইরে যাওয়ার মতো সাহস হয় নাই আমাদের। বাইরে থেকে ভয়ঙ্কর চিৎকার শুনতে পাচ্ছি। কর্কশ কণ্ঠে বলে উঠছে, আজকে তোদেরকে ছাড়বো না। ঘড়িতে তখন রাত 3টা। আর কোনো চিৎকার শুনতে পারলাম না। সারা রাত আমাদের ঘুম হয় নাই। পরের দিন মা বাবা বাড়িতে চলে আসলো। আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম। Ghost World with Manik. আপনারা কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? ঘটনা এখানে শেষ হলে হয়তো ভালো হতো, তবে জানা ছিল না যে সামনে আরো কত ভয়ঙ্কর দিন আমাদের জন্য অপেক্ষা করতেছে। এটি ছিল ঘটনার প্রথম অংশ। ঘটনার দ্বিতীয় অংশে চলে যাচ্ছি। আমার বাবাকে সবকিছু বলার পর আমার বাবা বলল তাদের সাথেও অনেক ঘটনা ঘটেছে, তবে এটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। শেওড়া গাছের সেই ভূত তাদেরকে ভয় দেখালেও তাদের বড় কোনো ক্ষতি করেনি সে। এর জন্যই তারা এটা নিয়ে আর পাত্তা দেয়নি। এটা নিয়ে আর কোনো কবিরাজের কাছেও যায়নি। তো যাই হোক, এইসব কথা বলে যে যার যার মতো ঘুমাতে গেলাম। আমি ঘুমিয়ে পড়লাম রাত 12টার দিকে। হঠাৎ একটা স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম সে অবয়বটি আমাকে ডাকছে। আমার ঘুম ভেঙে গেল। আমি আমার মাকে ডাকলাম, মাকে সব খুলে বললাম। মা বললো, এটা একটা স্বপ্ন ছিল, এটা নিয়ে তুই কিছু মনে করিস না। আমি আবারও ঘুমিয়ে গেলাম। পরের দিন বের হলাম বাসা থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে। কলেজ থেকে বাড়ি ফিরলাম সন্ধ্যার দিকে। বাড়ি এসে আবারও বের হলাম, বন্ধুদের সাথে আড্ডা দিলাম। সারাদিন ব্যস্ততার পর রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে আমি আবারও সেই অবয়বটিকে দেখলাম। চোখ খুলতেই দেখি অবয়বটি আমার পাশে বসে আছে। কি ভয়ঙ্কর তার চেহারা! চোখে কোনো মনি ছিল না, চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। এটা দেখে আমি চিৎকার করে আমার মাকে ডাকলাম। আমার মা তাড়াতাড়ি রুমে চলে আসলো। আমার মা রুমে আসতে অবয়বটি রুম থেকে বের হয়ে গেল। আমার মা সেই অবয়বটিকে দেখতে পায়নি। তারপর আমি আমার মাকে সব ঘটনা খুলে বললাম। তারপর আমার মা বাবাকে ডেকে ওঠালো। বাবাকে ডেকে উঠিয়ে বাবাকে সব ঘটনা খুলে বললো। বাবা পরের দিন সকালে এক কবিরাজের সাথে দেখা করেন। কবিরাজ বাবাকে বললো, আচ্ছা আপনি বাড়ি যান, আমি আপনার বাড়িতে গিয়ে দেখবো আপনাদের সমস্যাটা কি। বাবা বাড়িতে আসার কিছুক্ষণ পর কবিরাজ আমাদের বাড়িতে আসে। কবিরাজ বাড়িতে এসেই বলে, আমি এই পেতনির সাথে পারবো না, এটা অনেক বছরের পুরনো একটি মহিলা জিন, এটার সাথে আমি পেরে উঠবো না, আপনারা অন্য কোনো হুজুর দেখান। এই বলে কবিরাজ চলে গেল। তারপর বাবা বিকেলে আর একজন হুজুরের সন্ধান পান। তারপর সেই হুজুরের কাছে যান। পরের দিন সকালে হুজুরকে বাড়িতে নিয়ে আসা হয়। হুজুর বাড়ি এসে বলল, আচ্ছা আমি দেখি সমস্যাটা কি। তারপর হুজুর শেওড়া গাছের কাছে গিয়ে বললেন, আমি এই ওয়েবটির সাথে পেরে উঠবো না, এটা অনেক বছরের পুরনো একটি জিন,
এটির সাথে পারা আমার সম্ভব না, আপনারা ভালো কোনো হুজুর দেখান। সেই হুজুরে চলে গেলেন। আমরা হুজুর খুঁজতে লাগলাম, ভালো হুজুর আমরা খুঁজতে লাগলাম। কিছুদিন খোঁজাখুঁজি করেও আমরা পাচ্ছিলাম না। প্রতিবেশী কিছু মানুষের থেকে আমরা এক হুজুরের সন্ধান পাই। আমার বাবা ওই দিনই সেখানে যান হুজুরের সাথে দেখা করতে। ওইখানে গিয়ে আমার বাবা হুজুরের সাথে দেখা করেন এবং হুজুরকে সব ঘটনা খুলে বলেন। তার কিছুদিন পর হুজুর আমাদের বাড়িতে আসেন। হুজুর বাড়িতে এসেই বলেন আমাকে শেওড়া গাছের কাছে নিয়ে যান। তারপর হুজুরকে শেওড়া গাছের কাছে নিয়ে যাওয়া হলো। হুজুর গাছের কাছে গিয়েই বললেন অনেক বছরের পুরনো একটা মহিলা জিন, আচ্ছা দেখি কি করতে পারি। এই বলে তিনি শেওড়া গাছের ওইখানে কিছু দোয়া পরে আমাদের বাড়িতে চলে আসলেন। হুজুর আসার সময় তার সাথে একজন লোক নিয়ে আসছিলেন। হুজুর আমাদের বাড়িতে এসে একটি গোল বৃত্ত আঁকলেন, সেই বৃত্তে লোকটিকে বসালেন এবং আরেকটি বৃত্ত আঁকলেন, সেই বৃত্তে হুজুর নিজে বসলেন এবং আরেকটি বৃত্ত এঁকে সেখানে আমাকে বসালেন। এরপর হুজুর দোয়া পরে সেই জিনটিকে ওই লোকটির উপর হাজির করলেন। হুজুর অনেক দোয়া পড়ে যাচ্ছে, তবে লোকটির মুখ থেকে কোনো কথা শোনা যাচ্ছে না। অনেকক্ষণ দোয়া পড়ার পর লোকটি হঠাৎ হা হা করে হেসে উঠল। আমরা বুঝতে পেলাম যে তার মধ্যে সেই জিনটি হাজির হয়েছে। হুজুর আগে থেকেই বলেছিলেন কিছু লোক ওইখানে রাখতে, ওই লোকটিকে ধরে রাখার জন্য। হুজুরের নির্দেশে সেই লোকগুলো সেই লোকটাকে ধরে ফেলে। তার গায়ে এতটা শক্তি ছিল যে 7-8 জন লোক মিলেও তারে ধরে রাখতে পারছিল না। এক পর্যায়ে সেই জিনটি কথা বলে ওঠে। জিনটি বলে আমি কখনো এখান থেকে যাব না, আর আমি ওকেও ছাড়বো না। হুজুর বলেন যে তুই কি চাস, তুই কি চাইলে চলে যাবি এখান থেকে। তখন জিনটি বলে আমি অনেক বছর থেকে এখানে থাকি, গেলে ওরা যাবে, আমি এখান থেকে কখনোই যাব না। হুজুরের সাথে জিনের অনেক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জিনটি হুজুরকে বলে ওঠে তুই যদি ওর চিকিৎসা করিস আর তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হুজুর এসব কথায় কান না দিয়ে এক গ্লাস পানি নিয়ে সেখানে দোয়া পরে সেই লোকটার গায়ে সেটাতেই জিনটি চিৎকার করতে থাকলো এবং বলল আমি যাব, আমি যাব, আমাকে ছেড়ে দে, আমি যাব। হুজুর তখন বললেন যে আমি তোকে বোতলে বন্দি করে নিয়ে যাব। জিনটি বলল না, আমারে তুই ছেড়ে দে। তারপর হুজুর জিজ্ঞেস করলেন কি পেলে তুই চলে যাবি। জিনটি বলল একটি কালো খাসি হলেই আমি চলে যাব। তারপর আমার বাবা রাজি হয়ে যায় যে কোনোভাবেই হোক জিন যেন এখান থেকে চলে যায়। তারপর জিন বলল যে আমি কালো খাসি দেওয়ার পরেই আমি এখান থেকে চলে যাব, তবে খাসিটি দিতে হবে অমাবস্যার রাতে। খাসিটি পাইলে আমি চলে যাব, তারপর তোরা এই গাছটা কেটে ফেলিস। তারপর জিনটি ওই লোকটি শরীর থেকে চলে যায়। হুজুর আমাকে দোয়া পরে শরীর বন্ধ করে দেন এবং কিছু আমল শিখিয়ে দেন। অমাবস্যার রাত আসে, আমার বাবা একটি খাসি কিনে আনে বাজার থেকে এবং সেই খাসিটি ওই শেওড়া গাছের নিচে নিয়ে আমি রেখে আসি। পরের দিন সকালে উঠে দেখি খাসিটি ওখানে নেই। তারপর গাছটি কেটে ফেলা হয়। তারপর আর আমাদের সাথে কোনো সমস্যা হয়নি। ঘটনাটি এ পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগছে। ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আপনারা কেমন ঘটনা পছন্দ করেন, কী ধরনের ঘটনা আপনারা শুনতে চান, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘটনা পাঠাতে পারবেন। ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো আজকে পর্যন্তই, দেখা হবে আবার নতুন এপিসোডে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।